সকাল ঠিক ৯টা। আমি নিজের কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে একের পর এক ফাইল দেখছি। কাচের দেওয়ালের ওপাশে পুরো অফিসটা পরিষ্কার দেখা যাচ্ছে। সবাই যার যার ডেস্কে বসে কাজ করছে। কোথাও অযথা গল্প নেই। আমার অফিসে কাজের সময় কাজই হয়। আমি ইফতি, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। অফিসে সবাই আমাকে একটু ভয়ই পায়, কারণ আমি ভুল সহ্য করতে পারি না। সময় মতো কাজ না হলে মেজাজ খারাপ হয়ে যায়, আর সেটা আমি লুকানোর চেষ্টা করি না। ঠিক তখনই দরজায় নক পড়ে। স্যার, আসতে পারি? চোখ না তুলেই বললাম, আসুন। HR ম্যানেজার রুবেল ভেতরে ঢুকল। স্যার, আজ নতুন একজন জয়েন করেছে, ওকে নিয়ে এসেছি। আমি ল্যাপটপ বন্ধ করে মাথা তুললাম। রুবেলের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে, আকাশি রঙের 3 পিস পরা, চুলগুলো খোপা করা, গলায় ID কার্ড। কোনো বাড়তি সাজ নেই, চুলগুলো পরিপাটি করে বাঁধা, হাতে একটা ফাইল শক্ত করে ধরে আছে। মেয়েটা ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সে ধীরে ধীরে সামনে থাকা চেয়ারে বসে। রুবেল বলল, স্যার, উনি নেহা, আজ থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে কাজ করবে। আমি শুধু মাথা নাড়লাম। ফাইলটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখলাম। CV আগেই দেখেছি, আর শুধু মানুষটাকে দেখছি। প্রথম দেখায় মনে হচ্ছে মেয়েটার মধ্যে অকারণ বাড়াবাড়ি কিছু নেই। শান্ত, গোছানো, চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে। আমি ফাইল বন্ধ করে বললাম, অফিসে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়। 10 মিনিট দেরি আমার কাছে দেরি। অজুহাত শুনতে ভালো লাগে না। কাজ বুঝে করবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন। আন্দাজে কাজ করবেন না। জি স্যার। আরেকটা কথা, এখানে সবাইকে সম্মান করবেন, কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে খুশি করার চেষ্টা করবেন না। নিজের কাজ ঠিক রাখবেন। ঠিক আছে স্যার। আমি রুবেলের দিকে তাকালাম। ওকে ডেস্ক বুঝিয়ে দিন। জি স্যার। দুজন বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আবার ল্যাপটপে চোখ দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর অকারণেই কাচের ওপাশে তাকালাম। নেহা নিজের ডেস্কে বসেছে। পাশের সহকর্মীরা কথা বলছে। সে হালকা হাসি দিয়ে উত্তর দিচ্ছে, তারপর মন দিয়ে কম্পিউটার চালু করছে। আমি আবার কাজে মন দিলাম। দুপুরের দিকে হঠাৎ বাইরে একটু উচ্চস্বরে কথা শোনা যায়। আমি কেবিন থেকে বের হয়ে দেখি একজন সিনিয়র স্টাফ নতুন একটা রিপোর্ট নিয়ে আরেকজনকে বকছে। আমি এগিয়ে যেতেই পুরো ফ্লোর নিস্তব্ধ হয়ে যায়। রিপোর্টটা হাতে নিয়ে একবার দেখলাম, তারপর ঠান্ডা গলায় বললাম, এটা কে বানিয়েছে? একজন ছেলে হাত তোলে। আমি রিপোর্টটা তার হাতে ফিরিয়ে দিলাম। অফিসে গল্প করার সময় পান, কিন্তু সাবমিট করার আগে 5 মিনিট দেখে নেওয়ার সময় পান না? সে মাথা নিচু করে সরি বলল। আমি আরও কঠোর গলায় বললাম, এই সরি দিয়েও কাজ হবে না, আধা ঘন্টার মধ্যে ঠিক করে আমার টেবিলে চাই। বলেই আমি কেবিনে ঢুকে গেলাম। কাচের ভেতর থেকে দেখলাম সবাই আবার কাজে ব্যস্ত। নেহাও চুপচাপ নিজের মনিটরের দিকে তাকিয়ে কাজ করছে। তার মুখে কোনো ভয় নেই, আবার অযথা কৌতূহলও নেই। বিকেলের দিকে রুবেল নেহাকে নিয়ে আমার কেবিনে আসে। স্যার, উনি প্রথম দিনের কিছু কাজ শেষ করেছেন, আপনি একবার দেখে নিন। আমি ফাইলটা নিলাম। কয়েক মিনিট ধরে মন দিয়ে দেখলাম। প্রথম দিনের জন্য খারাপ না, বরং বেশ গোছানো। আমি ফাইল বন্ধ করে বললাম, এই অংশটা একটু পরিবর্তন করবেন, বাকিটা ঠিক আছে। জি স্যার। আমি আর কিছু বললাম না। সে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালো। স্যার, একটা বিষয় জিজ্ঞেস করতে পারি? বলুন। আমি যদি কোনো কাজ বুঝতে না পারি তাহলে সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারবো? আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকলাম, তারপর স্বাভাবিক গলায় বললাম, যদি জরুরি হয় পারবেন, তবে আগে আপনার টিম লিডারের কাছে জিজ্ঞেস করবেন। আচ্ছা স্যার। নেহা মাথা নত করে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে বন্ধ হতেই আমি আবার ল্যাপটপের দিকে মন দিলাম। নতুন কর্মচারী এসেছে, কাজ বুঝে নিচ্ছে, এটাই স্বাভাবিক। এর বাইরে আলাদা করে ভাবার মতো কিছু নেই। অফিসে আমি ব্যক্তিগত অনুভূতি নিয়ে চলি না। এখানে সবাই আমার কাছে কর্মচারী, আর আমি তাদের দায়িত্বে থাকা একজন মানুষ। পরের কয়েকদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। নেহা প্রতিদিন সময়ের 5-10 মিনিট আগেই অফিসে আসে।
নিজের ডেস্ক গুছিয়ে কম্পিউটার চালু করে দিনের কাজ শুরু করে। অন্যদের মতো অযথা গল্পে সময় নষ্ট করতে তাকে দেখা যায় না। প্রয়োজন ছাড়া কারো ডেস্কে যায়ও না। আবার কেউ কিছু জানতে চাইলে ভদ্রভাবে উত্তরও দেয়। আমি দূর থেকে সবই দেখি, কাউকে আলাদা করে নজর রাখি না, কিন্তু অফিসের কোন কর্মচারী কিভাবে কাজ করছে সেটা আমার চোখ এড়ায় না। একদিন সকালে মার্কেটিং টিমের সাপ্তাহিক মিটিং ছিল। কনফারেন্স রুমে সবাই নির্দিষ্ট সময়ে উপস্থিত। আমি ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। আমি সংক্ষিপ্তভাবে বললাম, বসুন। সবাই বসে পড়ল। আমি সামনে থাকা স্ক্রিনে প্রেজেন্টেশন চালু করে একে একে চলমান প্রজেক্টগুলোর আপডেট জানতে শুরু করলাম। একজনের পর একজন রিপোর্ট দিচ্ছে। নেহার পালা এলো। সে উঠে দাঁড়িয়ে খুব শান্ত গলায় নিজের রিপোর্ট উপস্থাপন করতে শুরু করলো। অপ্রয়োজনীয় কোনো কথা নয়, আবার অযথা তাড়াহুড়োও নয়। যেটুকু দরকার ঠিক সেটুকুই বলছে। আমি মাঝপথে প্রশ্ন করলাম, এই সংখ্যাগুলো কোন সোর্স থেকে নেওয়া? নেহা বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিল, স্যার, গত 3 মাসের সেলস রিপোর্ট আর কাস্টমার রেসপন্স মিলিয়ে তৈরি করেছি। ডেটা ভেরিফাই করেছেন? জি স্যার, 2বার চেক করেছি। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সামনে এগিয়ে গেলাম। মিটিং শেষ হওয়ার পর সবাই একে একে বেরিয়ে গেল। নেহাও ফাইল গুছিয়ে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল একটা ফাইলের কথা। আমি ডাকলাম, মিস নেহা। সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। জি স্যার। আজ দুপুরের মধ্যে ক্লায়েন্ট প্রোফাইলগুলো আমার ইমেইলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে স্যার। এক মুহূর্ত দাঁড়ালো না, কথা শেষ করেই বেরিয়ে গেল। দুপুর 1:30টার দিকে ইনবক্সে নতুন একটা মেইল আসে। মেইল খুলে দেখি সব ফাইল সুন্দরভাবে সাজানো, প্রতিটা ডকুমেন্টের নামও আলাদা করে দেওয়া। আমি কয়েকটা ফাইল খুলে দেখলাম, কোনো ভুল চোখে পড়ল না। ইন্টারকম তুলে রুবেলকে বললাম, নেহাকে একবার পাঠান। 2 মিনিটের মধ্যেই দরজায় নক পড়ল। আসুন। নেহা ভিতরে ঢুকে দাঁড়ালো। জি স্যার। আমি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বললাম, ফাইলগুলো পেয়েছি। নেহা চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, কাজ গুছিয়ে করেন। নেহা ভদ্রভাবে বলল, ধন্যবাদ স্যার। আমি ছোট্ট করে মাথা নাড়লাম। যেতে পারেন। সে বেরিয়ে গেল। পুরো কথোপকথন 1 মিনিটও হয়নি। দিন যেতে থাকে। কাজের প্রয়োজনে মাঝে মধ্যে একই মিটিংয়ে বসতে হয়। কখনো নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা, কখনো ক্লায়েন্টের চাহিদা, কখনো মাসিক টার্গেট। আমাদের কথাবার্তা শুধু সেসব নিয়েই। এই রিপোর্টটা আজই শেষ হবে, জি স্যার, বিকেলের আগেই দিয়ে দেব। অথবা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের নোটস তৈরি আছে? জি স্যার, প্রিন্টও করে রেখেছি। ঠিক আছে। এর বেশি কিছু নয়। অফিসের বাইরে কোনো প্রসঙ্গ আসে না। অন্য কর্মচারীদের সঙ্গেও আমি যেমন কথা বলি, নেহার সঙ্গেও প্রায় একইভাবে কথা বলি। শুধু একটা পার্থক্য আছে, ওকে কখনো অকারণে বকা দিতে হয় না, কারণ এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি যেটা নিয়ে রাগ দেখানোর প্রয়োজন পড়েছে। একদিন বিকেলে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং ছিল। মিটিং শুরু হওয়ার 5 মিনিট আগে আমি কনফারেন্স রুমে ঢুকে দেখি প্রজেক্টর চালু, ফাইলগুলো টেবিলে সাজানো, প্রত্যেকের জন্য নোটপ্যাড রাখা। রুবেলকে জিজ্ঞেস করলাম, এগুলো কে করেছে? রুবেল হালকা হেসে বলল, নেহা স্যার। আমি শুধু একবার মাথা নাড়লাম। এর বেশি কোনো মন্তব্য করলাম না। অফিসে ভালো কাজ করলে সেটা কাজের অংশ হিসেবেই দেখি। অকারণে প্রশংসা করাও আমার স্বভাবে নেই। তবুও মনে মনে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, নেহা নিজের দায়িত্বটা গুরুত্ব দিয়ে পালন করে। একটা মাস শেষ হতে না হতেই কোম্পানির জন্য বড় একটা সুখবর এলো। সকালে অফিসে ঢুকেই দেখি সবার মুখে চাপা উত্তেজনা। ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশন সব বিভাগের লোকজন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আমি কেবিনে ঢুকতেই রুবেল দরজায় নক করল। স্যার, একটা ভালো খবর আছে। বলুন। স্যার, গত সপ্তাহে যে কর্পোরেট টেন্ডারের জন্য আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম, আজ সকালে অফিসিয়ালি কনফার্ম করেছে প্রজেক্টটা আমরা পেয়েছি। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। এই প্রজেক্টটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
গত 2 মাস ধরে সবাই অনেক পরিশ্রম করেছে। আমি শান্ত গলায় বললাম, পুরো টিমকে কনফারেন্স রুমে ডাকুন। 10 মিনিট পর সবাই উপস্থিত। আমি সামনে দাঁড়িয়ে সবার দিকে তাকালাম। প্রথমেই সবাইকে ধন্যবাদ। এই প্রজেক্টটা একজনের জন্য আসেনি, পুরো টিমের পরিশ্রমের ফল এটা। আশা করি সামনে আরও ভালোভাবে কাজ করবেন। কথা শেষ করে একটু থামলাম, তারপর বললাম, আর সন্ধ্যায় অফিসের পক্ষ থেকে একটা ছোট্ট গেট টুগেদার থাকবে, সবার উপস্থিতি আমি আশা করছি। কথা শেষ হতেই পুরো রুমে চাপা আনন্দ ছড়িয়ে পড়ল। আমার সামনে কেউ বাড়াবাড়ি করল না, তবে সবাই যে খুশি হয়েছে সেটা বুঝতে অসুবিধা হলো না। সন্ধ্যায় শহরের একটু বাইরে একটা রিসোর্ট বুক করা হলো। বড় খোলা লন, একপাশে বারবিকিউ সেশন তৈরি হচ্ছে, অন্য পাশে লাইভ কফি কর্নার। চারদিকে ছোট ছোট আলো ঝোলানো, হালকা গান বাজছে, কিন্তু অতটাও জোরে নয় যে কথা বলতে অসুবিধা হবে। আমি একটু আগেই পৌঁছে গেলাম, সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না দেখে নিচ্ছি। রুবেল এসে বলল, স্যার সবাই আসতে শুরু করেছে। আমি শুধু মাথা নাড়লাম। একজন একজন করে সবাই ঢুকছে। ছেলেরা বেশিরভাগ শার্ট বা টি শার্ট পরে এসেছে, মেয়েরা প্রায় সবাই শাড়ি পরেছে। অফিসের পরিবেশের বাইরে সবাইকে একটু অন্যরকম লাগছে। আমি স্বাভাবিকভাবেই সবার সঙ্গে কুশল বিনিময় করলাম। ঠিক তখনই গেটের দিকে চোখ গেল। নেহা ভেতরে ঢুকছে। হালকা অফ হোয়াইট রঙের একটা সুতির শাড়ি, খুব সাধারণ কিন্তু পরিপাটি। কোনো ভারী গয়না নেই, শুধু ছোট্ট একজোড়া কানের দুল আর হাতে একটা ঘড়ি। আর ওর চুল খোপা করা নয়, লম্বা কালো চুল খোলা। হালকা বাতাসের চুলগুলো বারবার কাঁধ ছুঁয়ে উঠছে। সে পাশের 2 জন সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে ভেতরে ঢুকছে। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। আজ প্রথমবার অফিসের একজন কর্মচারী হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে ওকে দেখলাম। কেন জানি কয়েক সেকেন্ড চোখ সরাতে পারলাম না। নিজেকেই বিরক্ত লাগলো। আমি অন্যদিকে তাকিয়ে নিলাম। এভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। রুবেল পাশে এসে দাঁড়ালো। স্যার বারবিকিউ শুরু করে দিচ্ছি। আমি চোখ সরিয়ে বললাম, হ্যাঁ, সবাই যেন আগে খেয়ে নেয়। রুবেল চলে গেল। আমি আবার অতিথিদের সঙ্গে কথা বলতে লাগলাম, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, মাঝে মাঝেই চোখ গিয়ে পড়ছে একই মানুষের ওপর, নেহা। সে কখনো সহকর্মীদের সঙ্গে হাসি মুখে কথা বলছে, কখনো প্লেট সাজাতে সাহায্য করছে, কখনো নতুন যোগ দেওয়া একজন কর্মচারীর সঙ্গে পরিচিত হচ্ছে। তার হাসিটাও খুব স্বাভাবিক, বাড়াবাড়ি নেই, নিজেকে সবার সামনে তুলে ধরার কোনো চেষ্টা নেই। আমি দূর থেকে শুধু দেখছি। কিছুক্ষণ পর সবাই বারবিকিউ নিতে লাইনে দাঁড়িয়েছে। আমিও সেদিকে গেলাম। আমাকে দেখেই সবাই একটু সরে দাঁড়ালো। আমি বললাম, না, আপনারা নিন, আমি অপেক্ষা করছি। কেউ আর তর্ক করল না। নেহা তখন সামনে দাঁড়িয়েছিল। সে খাবার নিয়ে ঘুরতেই আমার সঙ্গে মুখোমুখি হলো। 1 সেকেন্ডের জন্য দুজনেই থেমে গেলাম। আমি স্বাভাবিকভাবে বললাম, অনুষ্ঠান কেমন লাগছে? নেহা হালকা হাসল। খুব ভালো স্যার, সবাই অনেক আনন্দ করছে। ভালো। এই পর্যন্তই। সে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। অথচ কথাটা শেষ হওয়ার পরও কেন যেন মনে হচ্ছিল আরও কিছু বলি। কি বলবো, কোনো কারণই তো নেই। আমি নিজেই নিজের উপর বিরক্ত হলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবাই আরও স্বাভাবিক হয়ে উঠল। কেউ ছবি তুলছে, কেউ গ্রুপ করে গল্প করছে, কেউ বারবিকিউ বানাতে সাহায্য করছে। আমি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছি। হঠাৎ দেখি নেহা তার শাড়ির আঁচল সামলে একটা ছোট বাচ্চাকে রিসোর্টের এক কর্মচারী ছেলে হাতে প্লেট তুলে দিচ্ছে। বাচ্চাটা লজ্জা পাচ্ছিল বলে নিজে নিতে পারছিল না। নেহা নিচু হয়ে হেসে কিছু একটা বলল। বাচ্চাটাও হেসে ফেলল। আমি নিঃশব্দে দৃশ্যটা দেখলাম। সেটা কোনো অভিনয় ছিল না, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্যও না, একেবারে স্বাভাবিক একটা আচরণ। সেই মুহূর্তেই বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল। আমি হঠাৎ বুঝলাম, আজ সারা সন্ধ্যা আমি শুধু একজন কর্মচারীকে দেখিনি, একজন মানুষকে দেখেছি। আর সেই মানুষটার দিকে অজান্তেই বারবার ফিরে যাচ্ছে আমার দৃষ্টি। এটা কি শুধু ভালো লাগা, নাকি এর চেয়েও বেশি কিছু? উত্তরটা তখনও নিজেকে দিতে পারিনি।
সে পার্টির পর থেকে দিনগুলো আবার আগের মতোই চলতে থাকে। অফিসের নিয়ম বদলায় না। সকালে সময় মতো অফিসে আসি, মিটিং করি, ফাইল দেখি, ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি, নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি। সব কিছু আগের মতোই, শুধু একটা জিনিস ধীরে ধীরে বদলাতে শুরু করে, সেটা হচ্ছে আমি। আগে পুরো অফিসে ঢুকেই সোজা নিজের কেবিনে চলে যেতাম। এখনও তাই করি, তবে কাচের দেওয়ালের ওপাশে একবার চোখ চলে যায় নেহা এসেছে কিনা। নিজের অজান্তে বিষয়টা অভ্যাসে পরিণত হতে থাকে। ওকে দেখলেই আমি আবার কাজে মন দিই, আর যদি কোনো দিন 5-10 মিনিট দেরি হয় অকারণেই ঘড়ির দিকে তাকাই, এরপর নিজেকে ধমক দিই। একজন কর্মচারীর সময় মতো এসেছে কি আসেনি সেটা জানাই তো স্বাভাবিক, এর বেশি কিছু না। আমি নিজেকেই এই যুক্তি দিই। অফিসে প্রায় বিভিন্ন বিভাগেই যৌথ মিটিং হয়, সেখানে নেহার সঙ্গে দেখা হয়, কথাও হয়, তবে সবই কাজের। কোনোদিন ব্যক্তিগত প্রশ্ন করিনি, সেও কখনো সীমা ছাড়িয়ে কথা বলেনি। তবুও অদ্ভুতভাবে আমার দিনগুলোর মধ্যে নেহা নামের মানুষটা একটা নীরব উপস্থিতি হয়ে যায়। ওর সঙ্গে কথা না হলেও সমস্যা নেই, শুধু অফিসে ওকে কাজ করতে দেখলেই কেমন যেন ভালো লাগে। এই অনুভূতিটা আমি কাউকে বুঝতে দিই না, নিজেকেও না। একদিন দুপুরে কাচের ওপাশে তাকিয়ে দেখি নেহা নিজের ডেস্কে বসে মন দিয়ে কাজ করছে। পাশের একজন সহকর্মী কিছু একটা বুঝতে পারছিল না। নেহা নিজের কাজ থামিয়ে খুব ধৈর্য নিয়ে তাকে বুঝিয়ে দিল। কাজ শেষ করেই আবার নিজের কাজে ফিরে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলাম। অফিসে অনেক দক্ষ মানুষ আছে, কিন্তু সবাই ভালো মানুষ হয় না। নেহার মধ্যে দুটো জিনিসই আছে, এই কথাটা সেদিন প্রথম মনে হলো। এরপর আরও কয়েক সপ্তাহ কেটে যায়। আমি বুঝতে পারি আমি নেহাকে শুধু পছন্দ করি না, আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি অদ্ভুতভাবে। কিন্তু সেই দুর্বলতার ছায়াটুকুও অফিসে পড়তে দিই না। অফিসে আমি এখনও আগের সেই ইফতি, রাগী, কঠোর, নিয়মের ব্যাপারে আপোষহীন। নেহাও এখনও আমার কাছে একজন কর্মচারী, অন্তত বাইরের দৃষ্টিতে। সেদিন রাতেও যথারীতি অফিস থেকে বাড়ি ফিরলাম। গাড়ি গ্যারেজে রেখে ভেতরে ঢুকতে দেখি আম্মু ড্রয়িং রুমে বসে আছেন। আমাকে দেখেই হেসে বললেন, হাত মুখ ধুয়ে আয়, তোর সঙ্গে একটু কথা আছে। আমি অবাক হলাম। আম্মু সাধারণত এভাবে আগে থেকে বলে রাখে না। আমি ফ্রেশ হয়ে এসে সোফায় বসলাম। আম্মু সামনে একটা মোটা খাম রাখলেন। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, এটা কি? তোর বিয়ের জন্য কয়েকটা মেয়ের ছবি এসেছে। আবার শুরু করলে? তোর বয়স কম হচ্ছে না, ব্যবসা সামলাচ্ছিস, কোম্পানি সামলাচ্ছিস, এবার সংসার সামলানোর সময় হয়েছে। আমি খামের দিকে তাকালামই না। সোফায় হেলান দিয়ে বললাম, আম্মু এখন এসব দেখতে যেতে ইচ্ছে করছে না। আম্মু খাম খুলে একটার পর একটা ছবি বের করতে লাগলেন। অন্তত দেখে তো বল, পছন্দ না হলে হবে না। আমি মাথা নাড়লাম, না। আম্মু এবার ছবিগুলো নামিয়ে রেখে আমার দিকে তাকালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বললেন, ইফতি, হুম। একটা কথা জিজ্ঞেস করি, হুম। তোর কি কাউকে পছন্দ? প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম। কয়েক মুহূর্ত কোনো উত্তর দিতে পারলাম না। আমার মাথার ভেতর একটাই মুখ ভেসে উঠল, নেহা। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম না, চুপচাপ বসে রইলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, তোর চুপ করে থাকা দেখে কিন্তু আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি ধীরে একটা নিঃশ্বাস ছাড়লাম। একটা মেয়ে আছে। আম্মুর চোখ চকচক করে উঠল। সত্যি? তবে ব্যাপারটা আমি নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছি না। কে মেয়েটা? আমি পকেট থেকে ফোন বের করলাম। গ্যালারিতে অনেক খুঁজে একটা ছবি বের করলাম। সেদিন কোম্পানির পার্টিতে গ্রুপ ছবি তোলা হয়েছিল। সেই ছবি থেকে পরে আলাদা করে ক্রপ করে রাখা নেহার একটা ছবি। আমি ফোনটা আম্মুর হাতে দিলাম। আম্মু মন দিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলেন। তারপর একবার আমার দিকে তাকালেন, আবার ছবির দিকে। মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। মাশাল্লাহ, খুব মিষ্টি একটা মেয়ে তো। আমি একটু চুপ করে রইলাম। আম্মু আবার বললেন, নাম কি? নেহা। কি করে? আমার কোম্পানিতে জব করে। আম্মু অবাক হয়ে বললেন, তোর অফিসে? আমি মাথা নাড়লাম।
আম্মু ছবিটা আরেকবার দেখে বললেন, আমার খুব পছন্দ হয়েছে, চাইলে কালই ওদের বাসায় খবর পাঠানো যায়। আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম। না আম্মু। কেন? আমি কিছুক্ষণ ভেবে ধীরে বললাম, আমি আগে নেহার সঙ্গে কথা বলতে চাই। আম্মু চুপ করে শুনলেন। আমি আবার বললাম, ও আমাকে শুধু নিজের বস হিসেবেই চেনে। আমি কি ভাবছি সেটা ওর জানারও কথা না। হঠাৎ করে বাড়িতে প্রস্তাব পাঠিয়ে দিলে ও অস্বস্তিতে পড়তে পারে, আমি সেটা চাই না। আম্মু কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, ঠিক আছে, যদি সত্যি মেয়েটাকে সম্মান করিস তাহলে আগে ওর মতামত জানাটা উচিত। পরদিন সকাল থেকেই মনটা অদ্ভুত অস্থির। অফিসে এসেও কাজে ঠিকমতো মন বসছে না। একটার পর একটা ফাইল সামনে আসছে, আমি দেখছি, সাইন করছি, মিটিং করছি। বাইরে থেকে আমাকে দেখে কেউ বুঝবে না ভেতরে কতটা অস্থিরতা কাজ করছে। বারবার একটা কথাই মাথায় আসছে, নেহার সঙ্গে কথা বলা দরকার, কিন্তু অফিসে নয়। এই অফিসে আমি ওর বস, এখানে দাঁড়িয়ে ব্যক্তিগত কোনো কথা বলা ঠিক হবে না। ও চাইলে নাও বলতে পারবে, কিন্তু পরিস্থিতিটা তবুও অস্বস্তিকর হয়ে যাবে। আমি সেটা চাই না। দুদিন পর বিকেলে অফিস শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগে রুবেল আমার কেবিনে এলো। আমি বললাম, মিস নেহাকে একবার পাঠান, একটা রিপোর্টের বিষয়ে কথা আছে। জি স্যার। 2 মিনিট পর দরজায় নক পড়ল। আসতে পারি স্যার? আসুন। সে ভেতরে এসে আগের মতোই দাঁড়িয়ে রইল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, বসুন। সে ধীরে বসল। আমি ডেস্কের উপর রাখা ফাইলটা বন্ধ করে বললাম, একটা ব্যক্তিগত কথা ছিল। নেহা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি শান্ত গলায় বললাম, অফিসে সেটা বলতে চায় না। যদি আপনার আপত্তি না থাকে, অফিস শেষ হওয়ার পরে কাছের একটা ক্যাফেতে 10 মিনিট সময় দিতে পারবেন? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কোনো জরুরি বিষয় স্যার? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তবে অফিসের কাজ না। নেহা কয়েক সেকেন্ড ভেবে বলল, আচ্ছা স্যার। আমি আর কিছু বললাম না। সন্ধ্যা 6টার দিকে অফিস ছুটি হলো। নেহা নিজের মতো করে বের হলো। আমি 5 মিনিট পরে বের হলাম। একসঙ্গে বের হলে অপ্রয়োজনীয় কথা উঠতে পারে। ক্যাফেটা অফিস থেকে খুব বেশি দূরে নয়, শান্ত পরিবেশ। কোণের একটা টেবিলে আমি আগে থেকেই বসেছিলাম। কিছুক্ষণ পর নেহা ভেতরে ঢুকলো। আজও খুব সাধারণ পোশাক, মুখে সেই আগের মতোই শান্ত ভাব। সে সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ও বসতেই আমি প্রথম কথাটাই বললাম, প্রথমেই আমি একটা বিষয় পরিষ্কার করে দিই। নেহা আমার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে আমি আপনার বস হিসেবে এখানে বসিনি। আপনি চাইলে এই কথোপকথন এখানে শেষ করতে পারেন। আগামীকাল অফিসে এর কোনো প্রভাব পড়বে না। আপনার চাকরি, আপনার মূল্যায়ন, কোনোটার সঙ্গেই এই কথার কোনো সম্পর্ক থাকবে না। নেহা ধীরে মাথা নাড়ল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, তারপর সরাসরি বললাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা বলেই চুপ করে গেলাম। কোনো নাটকীয়তা নয়, কোনো প্রেমের গল্প নয়, যেটা সত্যি সেটাই বললাম। নেহা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। মুখে কোনো বিস্ময়ের প্রকাশ নেই, কিন্তু বোঝা যাচ্ছে এমন কথা সে আশা করেনি। প্রায় 1 মিনিট কেটে গেল, সে কোনো কথা বলল না। আমি শান্ত গলায় বললাম, কিছু বলবেন? নেহা ধীরে চোখ নামিয়ে ফেলল, তারপর খুব আস্তে বলল, স্যার, এটা সম্ভব না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর জিজ্ঞেস করলাম, কারণটা জানতে পারি? নেহা মাথা নাড়ল। না, আমি রাজি নই। আমি ওর কথার মাঝখানে আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে ধীর গলায় বললাম, দেখুন, আপনার ওপর কোনো চাপ নেই। আপনি যদি অন্য কাউকে পছন্দ করেন অথবা আপনার জীবনে অন্য কোনো পরিকল্পনা থাকে, তাহলে আমাকে শুধু একবার বলুন। আমি আর কখনো এই বিষয় নিয়ে আপনার সামনে আসব না। নেহা সঙ্গে সঙ্গে মাথা তুলল। না স্যার, মানে? আমার জীবনে এমন কেউ নেই। আমি কিছুটা অবাক হলাম। তাহলে? সে আবার চুপ। আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম। কয়েক মুহূর্ত পরে বললাম, যদি অন্য কেউ না থাকে
তাহলে আপনি শুধু না বলছেন কেন? নেহা অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলল, কারণ আমাদের দুজনের অবস্থান এক না। আমি ভ্রুকুচকে তাকালাম। সে মৃদু হেসে বলল, আপনি বড় ব্যবসায়ী, এত বড় কোম্পানির মালিক, আপনার পরিবার, আপনার পরিচয় সব কিছু আলাদা। আর আমি আমি খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাদের সঙ্গে আপনাদের মানাবে না স্যার, লোকজনও ভালোভাবে নেবে না। লোকজনের কথা আপনি এত ভাবেন? শুধু লোকজন না, বাস্তবতাও তো একটা বিষয়। আমি আপনার অফিসে চাকরি করি, মানুষ বলবে বসের সঙ্গে বিয়ে করার জন্যই হয়তো। সে বাকিটা শেষ করল না। আমি বুঝে গেলাম। আমি ধীরে বললাম, আপনি কি মনে করেন আমি এসব ভেবে এখানে এসেছি? নেহা চুপ। আমি আবার বললাম, আমি যদি আপনার চাকরির জন্য আপনাকে পছন্দ করতাম তাহলে আজ এখানে বসতাম না। আমি আপনাকে অনেকদিন ধরেই দেখছি, আপনার ব্যবহার দেখেছি, কাজের প্রতি দায়িত্ববোধ দেখেছি, মানুষ হিসেবে আপনাকে সম্মান করতে শিখেছি। তারপর এই সিদ্ধান্ত নিয়েছি, টাকার জন্য নয়, পদমর্যাদার জন্য নয়, আপনি যেমন মানুষ সেই কারণেই। নেহা নিচের দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, আরেকটা কথা, আপনি যদি আমার অফিসে কাজ না করতেন তবুও আমার সিদ্ধান্ত একই থাকতো। কিছু মানুষের মূল্য তাদের পরিবারের আর্থিক অবস্থান নয়, তাদের চরিত্রে। আপনি সেই মানুষদের একজন। নেহার চোখ দুটো হালকা ভিজে উঠল। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকালো। আমি ধীরে বললাম, আমি আপনাকে আজই উত্তর দিতে বলছি না, ভেবে দেখুন, আপনার পরিবারের সঙ্গে কথা বলুন। নেহা অনেকক্ষণ নীরব থেকে বলল, আমার মা নেই, অনেক বছর আগে মারা গেছেন। পরিবার বলতে এখন শুধু বাবা আছেন আর বড় ভাই। তবে ভাই বিদেশে থাকে, বাড়িতে বাবাই সব সিদ্ধান্ত নেন। আমি শান্ত গলায় বললাম, তাহলে আপনার বাবার সঙ্গে কথা বলবো। নেহা আস্তে মাথা নাড়ল। আমি বাবার সিদ্ধান্তের বাইরে কখনো যাই না, উনি যেটা ঠিক মনে করবেন সেটাই হবে। আমি হালকা হাসলাম। তাহলে আমিও আর আপনাকে কোনো উত্তর দিতে বলছি না, আপনার বাবার সঙ্গে দেখা করার সুযোগ করে দিন, তারপর বাকিটা বড়রা ঠিক করবেন। ক্যাফে থেকে বের হওয়ার সময় আমাদের দুজনের মাঝেই এক ধরনের নীরবতা কাজ করছিল। আমি আর কোনো কথা বাড়ালাম না, শুধু বললাম, তাহলে আমি অপেক্ষা করব। নেহা কিছু বলল না। আমি হালকা হেসে বললাম, আরেকটা কথা, আগামীকাল অফিসে আমরা আগের মতোই থাকব। আপনি আমার কর্মচারী, আমি আপনার বস। আজকের এই কথোপকথনের ছায়াও অফিসে পড়বে না। নেহা মাথা নাড়ল। ধন্যবাদ স্যার। আমি আর কিছু বললাম না। দুজন দুই দিকে হাঁটতে শুরু করলাম। সেদিন রাতটা আমার একটু ভালো কাটল না। বারবার নেহার বলা কথাগুলো কানে বাজছিল। আমি বুঝতে পারছিলাম নেহা আমাকে অপছন্দ করে না, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে পিছিয়ে যাচ্ছে। রাতের খাবার শেষ করে আমি ড্রয়িং রুমে এসে বসতেই আম্মু বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আম্মু আমার পাশে বসে বললেন, কি হয়েছে? আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, আজ নেহার সঙ্গে কথা বলেছি। তারপর? আমি পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। সবকিছু শুনে আম্মু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই মেয়েটা নিজের সম্মান ধরে রাখতে জানে। আরও বলল, যে মেয়ে টাকার লোভে রাজি হয়ে যায় না সে সংসারও ধরে রাখতে জানবে। আমি চুপচাপ শুনছিলাম। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, আরেকটা কথা, বলো। নেহা যদি শুরুতেই হ্যাঁ বলে দিত তাহলে আমি বরং অবাক হতাম। আমি একটু হেসে ফেললাম। আম্মু বললেন, এখন আমাদের উচিত ওর বাবার সঙ্গে কথা বলা। কিন্তু উনি যদি না করেন? চেষ্টা না করে কেউ ফল জানে না। পরের কয়েকদিন আমরা বিষয়টা নিয়ে তাড়াহুড়ো করলাম না। অফিসেও সব আগের মতোই চলতে লাগলো। নেহা নিজের কাজে ব্যস্ত, আমিও নিজের কাজে ব্যস্ত। আমাদের মধ্যে শুধু অফিসিয়াল কথা, কেউ বুঝতেও পারল না। কয়েকদিন আগেই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়ে গেছে। এক সপ্তাহ পরে শুক্রবার সকালের নাস্তার টেবিলে আম্মু বললেন, আজ বিকেলে চল। কোথায়? নেহাদের বাসায়। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে মাথা নাড়লাম। বিকেল 5টার দিকে আমরা গাড়ি নিয়ে বের হলাম। নেহা আগেই বাবাকে সব জানিয়ে দিয়েছিল, তাই
আমাদের যাওয়ার খবরও ছিল। শহরের শান্ত একটা এলাকার ছোট্ট 2 তলা বাড়ি। বাড়িটা খুব বড় নয়, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বারান্দায় টবে টবে ফুলের গাছ। গেট খুলতেই একজন ভদ্রলোক এগিয়ে এলেন। সাদা পাঞ্জাবি পরা, চুলে হালকা পাক ধরেছে, চোখে মুখে ভদ্রতার ছাপ। তিনি এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম। আমরা সালাম দিয়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমটাও খুব সাধারণ, তবে সুন্দর করে সাজানো। কিছুক্ষণ পর নেহা ট্রেতে করে চা নাস্তা নিয়ে এলো। আজ সে হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। চোখ তুলে একবার আমার দিকে তাকিয়েই আবার নিচের দিকে তাকিয়ে গেল। চা রেখে নিঃশব্দে ভেতরে চলে গেল। কিছুক্ষণ সাধারণ খোঁজ খবরের পর মূল প্রসঙ্গে এলেন আম্মু। আম্মু মৃদু হেসে বললেন, আসলে আমরা আজ একটা সম্পর্কের কথা বলতেই এসেছি। নেহার বাবা শান্তভাবে বললেন। নেহা আমাকে কিছুটা বলেছে। আম্মু মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। আমার ছেলে ছেলেবেলা থেকে নিজের সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেয়। জীবনে কোনোদিন কাউকে নিয়ে আমার কাছে আসেনি। প্রথমবার একটা মেয়েকে পছন্দ করেছে, আর সে মেয়েটা আপনার মেয়ে। আমরা কোনো বড়লোক গরিবের হিসাব করতে আসিনি, ভালো মানুষ খুঁজতে এসেছি। আমি অনেক মেয়ের ছবি দেখেছি, কিন্তু আমার ছেলের চোখে এমন সম্মান আমি আগে কখনো দেখিনি। নেহার বাবা ধীরে বললেন, আপা, আমাদের আর আপনাদের মধ্যে অনেক পার্থক্য। আম্মু হেসে উত্তর দিলেন, পার্থক্য টাকা পয়সার, মানুষের না। আজ আছে কাল নেই, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু মানুষের চরিত্র, শিক্ষা আর ব্যবহার সারা জীবন থাকে। আপনার মেয়ের মধ্যে আমি সেই শিক্ষাটাই দেখেছি। আমার ছেলে যদি সুন্দরী মেয়ে চাইতো তাহলে অনেক আগে বিয়ে হয়ে যেত, কিন্তু সে একজন ভালো মানুষ চেয়েছে, আর সে মানুষটাকে আপনার মেয়ের মধ্যে পেয়েছে। ঘরটা কয়েক মুহূর্ত একেবারে নীরব হয়ে রইল। নেহার বাবা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আমার ভয় একটাই, বিয়ের পরে যদি আমার মেয়েকে কখনো ছোট হতে হয়। আমি কথা দিচ্ছি, আমার মেয়ে করে রাখবো, পুত্রবধূ হিসেবে নয়, নিজের মেয়ের মতোই। আজ আমি আপনার কাছ থেকে মেয়ে চাইতে এসেছি, দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ভদ্রলোক অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালেন। আমি শান্তভাবে বললাম, আঙ্কেল, আমি শুধু একটা কথাই বলতে চাই। নেহাকে আমি সম্মান করি, আর সারা জীবন সেই সম্মানটাই দিতে চাই। নেহা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মৃদু হাসলেন। যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কথাটা বলতেই আম্মুর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আমিও অজান্তেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিলাম। ঠিক তখনই ভেতরের দরজার আড়াল থেকে নেহাকে এক ঝলক দেখা গেল। মুখ নিচু, তবে ঠোঁটের কোণে লুকানো এক টুকরো শান্ত হাসি। সেই দিনই দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এরপর শুরু হয়ে গেল নতুন ব্যস্ততা। তারিখ ঠিক করা, আত্মীয় স্বজনকে খবর দেওয়া, কেনাকাটা, আংটি, পোশাক, হল বুকিং, অতিথিদের তালিকা, সবকিছু নিয়ে দুই পরিবার ব্যস্ত হয়ে পড়ল। দুই বাড়িতেই আনন্দের আমেজ ছড়িয়ে গেল। আর আমি বুঝতে পারলাম যে সম্পর্কটা শুরু হয়েছিল সম্মান আর বিশ্বাস দিয়ে, সেটাই ধীরে ধীরে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিয়ের দিনটা খুব শান্ত আর সুন্দরভাবে কেটে গেল। দুই পরিবারের আত্মীয় স্বজন শুভেচ্ছা আর দোয়ায় আমাদের নতুন জীবন শুরু হলো। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেক হয়ে গেছে। একসময় নেহাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। নতুন বাড়িতে ছোট ছোট কিছু নিয়ম মেনে বরণ করা হলো। আম্মু নিজের হাতে নেহাকে ঘরে তুলে দিলেন। সারাদিনের ক্লান্তি থাকলেও সবার মুখে তৃপ্তির হাসি ছিল। রাত আরও গভীর হলে সবাই একে একে নিজের ঘরে চলে গেল। আমি ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটলাম। দরজার সামনে এসে কয়েক সেকেন্ড থেমে রইলাম, তারপর ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো, হালকা সুগন্ধ ছড়িয়ে আছে চারদিকে। বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে নেহা। লাল শাড়িতে তাকে আজ অন্যরকম লাগছে। আমি দরজা বন্ধ করে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। কয়েক হাত দূরে দাঁড়িয়ে নরম গলায় বললাম, আসসালামু আলাইকুম। নেহা মাথা একটু তুলে মৃদুস্বরে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম।
কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে আমি হালকা হেসে বললাম, আজ থেকে কিন্তু স্যার ডাকটা বাদ দিতে হবে। কথাটা শুনে নেহার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটে উঠল। মাথা নিচু করে খুব আস্তে বলল, চেষ্টা করব। তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করা যাক। এত তাড়াতাড়ি অভ্যেস বদলানো সহজ না। আমি ধীরে ধীরে বিছানার অন্য পাশে গিয়ে বসলাম। আমাদের মাঝখানে তখনও কিছুটা দূরত্ব। বাড়ি থেকে ভেসে আসছে আত্মীয়দের ক্ষীণ কথাবার্তা। ঘরের ভেতর নরম আলো আর নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড চুপ থেকে আমি ধীরে ধীরে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিলাম। একটা কথা বলি। নেহা চোখ তুলে তাকালো। আজ থেকে কোনো ভয় থাকবে না। তোমার কোনো কষ্ট, কোনো চিন্তা, সব কিছু আগে আমাকে বলবে। একা একা কিছু সহ্য করবে না। নেহা কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে নিজের হাতটা আমার হাতের ওপর রাখল। আমি আলতো করে ওর হাতটা ধরে মুচকি হাসলাম। আরেকটা কথা, কি? অফিসে তুমি আমাকে যতটা সম্মান করতে, সেটা যেন কখনো কমে না। তবে এই ঘরের বাইরে আমি তোমার স্বামী, আর এই ঘরের ভেতরে আমি তোমার সবচেয়ে কাছের মানুষ। কথাটা শুনে নেহার চোখ দুটো ভিজে উঠল। আমি কখনো ভাবিনি এত সম্মান পাবো। আমি ধীরে একটু কাছে এগিয়ে এলাম। কারণ তুমি সেই সম্মানের যোগ্য। নেহা মাথা নিচু করতেই আমি খুব আলতো করে ওর থুতনিতে আঙ্গুল ছুঁয়ে মুখটা ওপরে তুললাম। একবার আমার দিকে তাকাবে? সে লাজুক চোখে তাকালো। চোখের লজ্জা, সংকোচ আর অদ্ভুত এক প্রশান্তি। আমি আস্তে করে ওকে নিজের দিকে টেনে নিলাম। নেহা এক মুহূর্ত ইতস্তত করলেও পরের মুহূর্তেই মাথাটা আমার বুকে রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্বস্তি নেই, শুধু নতুন সম্পর্কের নিরাপত্তা আর বিশ্বাসের উষ্ণতা। আমি ওর কপালের ওপর খুব আলতো করে একটি চুমু খেলাম। নেহা চোখ বন্ধ করে শান্তভাবে সেই মুহূর্তটা অনুভব করল। তারপর লাজুক হাসি নিয়ে আমার দিকে তাকালো। বাইরে রাত আরও গভীর হচ্ছিল, আর সেই নীরব রাতের সাক্ষী হয়ে শুরু হলো আমাদের নতুন জীবনের প্রথম অধ্যায়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসার এক সুন্দর সূচনা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।